চলো চলে যাই গল্পের দেশে। গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত। গল্পের দেশেই আজকে পাঠ করব চাঁদের পাহাড়ের ত্রয়োদশ অধ্যায়। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে আমি দীপালি। দুপুরের রোদে যখন দিক দিগন্তে আগুন জ্বলে উঠল, একটা ছোট্ট পাথরের ঢিবির আড়ালে সে আশ্রয় নিলে। 135 ডিগ্রি উত্তাপ উঠেছে তাপমান যন্ত্রে। রক্ত মাংসের মানুষের পক্ষে এই উত্তাপে পথ হাঁটা চলে না। যদি সে কোনো রকমে এই ভয়ানক মরুভূমির হাত এড়াতে পারত, তবে হয়তো জীবন্ত অবস্থায় মানুষের আবাসেও পৌঁছতে পারত। সে ভয় করে শুধু এই মরুভূমি। সে জানে কালাহারির মরু বড় বড় সিংহের বিচরণ ভূমি। তার হাতে রাইফেল আছে। রাত দুপুরে একা যতই বড় সিংহ হোক, সম্মুখীন হতে সে ভয় করে না। কিন্তু ভয় হয় তৃষ্ণা রাক্ষসীকে। তার হাত থেকে পরিত্রাণ নেই। দুপুরে সে দুবার মরীচিকা দেখলে। এতদিন মরুপথে আসতেও এ আশ্চর্য নৈসর্গিক দৃশ্য দেখেনি। বইয়েই পড়েছিল মরীচিকার কথা। একবার উত্তর পূর্ব কোণে, একবার দক্ষিণ পূর্ব কোণে। দুই মরীচিকাই কিন্তু প্রায় এক রকম। অর্থাৎ একটা বড় গম্বুজওয়ালা মসজিদ বা গির্জা, চারিপাশে খেজুর কুঞ্জ, সামনে বিস্তৃত জলাশয়। উত্তর পূর্ব কোণের মরীচিকাটা বেশি স্পষ্ট। সন্ধ্যার দিকে দূর দিগন্তে মেঘমালার মতো পর্বতমালা দেখা গেল। শঙ্কর নিজের চোখে বিশ্বাস করতে পারলে না। পূর্ব দিকে একটাই মাত্র বড় পর্বত। এখান থেকে দেখতে পাওয়া সম্ভব দক্ষিণ রোডেশিয়ার প্রান্তবর্তী চিমানিমানি পর্বতমালা। তাহলে কি বুঝতে হবে যে সে বিশাল কালাহারি পদব্রজে পার হয়ে প্রায় শেষ করতে চলেছে? না এও মরীচিকা? কিন্তু রাত 10টা পর্যন্ত পথ চলেও জ্যোৎস্না রাত্রে সে দূর পর্বতের সীমারেখা তেমনি স্পষ্ট দেখতে পেল। অসংখ্য ধন্যবাদ হে ভগবান। মরীচিকা নয় তবে। জ্যোৎস্না রাত্রে কেউ কখনো মরীচিকা দেখেনি। তবে কি প্রাণের আশা আছে? আজ পৃথিবীর বৃহত্তম রত্নখনির মালিক সে। নিজের পরিশ্রমে ও দুঃসাহসের বলে সে তার সত্ত্ব অর্জন করেছে। দরিদ্র বাংলা মায়ের বুকে সে যদি আজ বেঁচে ফেরে। দুদিনের দিন বিকালে সে এসে পর্বতের নিচে পৌঁছল। তখন সে দেখলে পর্বত পার হওয়া ছাড়া ওপারে যাওয়ার কোনো সহজ উপায় নেই। নইলে 25 মাইল মরুভূমি পাড়ি দিয়ে পর্বতের দক্ষিণ প্রান্ত ঘুরে আসতে হবে। মরুভূমির মধ্যে সে আর কিছুতেই যেতে রাজি নয়। সে পাহাড় পার হয়েই যাবে। এইখানে সে প্রকাণ্ড একটা ভুল করলে। সে ভুলে গেল যে 12,500 ফুট একটা পর্বতমালা ডিঙিয়ে ওপারে যাওয়া সহজ ব্যাপার নয়। রিক্টার্সভেল পার হওয়ার মতোই শক্ত, তার চেয়েও শক্ত। কারণ সেখানে অ্যালভারেজ ছিল, এখানে সে একা। শঙ্কর ব্যাপারের গুরুত্বটা বুঝতে পারলে না। ফলে চিমানিমানি পর্বত উত্তীর্ণ হতে গিয়ে প্রাণ হারাতে বসল। ভীষণ প্রজ্বলন্ত কালাহারি পার হতে গিয়েও সে এমনভাবে নিশ্চিত মৃত্যুর সম্মুখীন হয়নি। চিমানিমারা পর্বতের জঙ্গল খুব বেশি ঘন নয়। শঙ্কর প্রথম দিন অনেকটা উঠল, তারপর একটা জায়গায় গিয়ে পড়ল। সেখান থেকে কোনো দিকে যাবার উপায় নেই। কোন পথটা দিয়ে উঠেছিল সেটাও আর খুঁজে পেল না। তার মনে হলো যে সমতল ভূমির যে জায়গা দিয়ে উঠেছিল তার 30 ডিগ্রি দক্ষিণে চলে এসেছে। কেন যে এমন হলো, এর কারণ কিছুতেই সে বার করতে পারলে না। কোথা দিয়ে কোথায় চলে গেল, কখনো উঠছে কখনো নামছে।
সূর্য দেখে দিক ঠিক করে নিচ্ছে, কিন্তু 7-8 মাইল পাহাড় উত্তীর্ণ হতে এতদিন লাগছে কেন? তৃতীয় দিনে আর একটা নতুন বিপদ ঘটল। তার আগের দিন একখানা আলগা পাথর গড়িয়ে তার পায়ে চোট লেগেছিল। তখন তত কিছু হয়নি। পরদিন সকালে আর সে শয্যা ছেড়ে উঠতে পারে না। হাঁটু ফুলেছে, বেদনাও খুব। দুর্গম পথে নামা ওঠা করা এই অবস্থায় অসম্ভব। পাহাড়ের একটা ঝর্ণা থেকে উঠবার সময় জল সংগ্রহ করে এনেছিল, তাই একটু একটু করে খেয়ে চালাচ্ছে। পায়ের বেদনা কমে না যাওয়া পর্যন্ত তাকে এখানেই অপেক্ষা করতে হবে। বেশি দূর যাওয়া চলবে না। সামান্য একটু আধটু চলাফেরা করতেই হবে খাদ্য ও জলের চেষ্টায়। ভাগ্যে পাহাড়ে এই স্থানটা যেন খানিকটা সমতল ভূমির মতো, তাই রক্ষা। এই সব অবস্থায় এই মনুষ্যবাসীন পাহাড়ে বিপদ তো পদে পদেই। একা এ পাহাড় টপকাতে গেলে যে কোনো ইউরোপীয় পর্যটকেরও ঠিক এই রকম বিপদ ঘটতে পারত। শঙ্কর আর পারে না। ওর হৃৎপিণ্ডে কি একটা রোগ হয়েছে। একটু হাঁটলেই ধরাস ধরাস করে হৃৎপিণ্ডটা পাঁজরায় ধাক্কা মারে। অমানসিক পথশ্রমে, দুর্ভাবনায়, অখাদ্য কুখাদ্য খেয়ে, কখনো বা অনাহারে কষ্টে ওর শরীরে কিছু নেই। 4 দিনের দিন সন্ধ্যাবেলা অবসন্ন দেহে সে একটা গাছের তলায় আশ্রয় নিলে। খাদ্য নেই গতকাল থেকে। রাইফেল সঙ্গে আছে, কিন্তু একটা বন্য জন্তুর দেখা নেই। দুপুরে একটা হরিণকে চড়তে দেখে ভরসা হয়েছিল, কিন্তু রাইফেলটা তখন ছিল 50 গজ তফাতে একটা গাছে ঠেস দেওয়া। আনতে গিয়ে হরিণটা পালিয়ে গেল। জল খুব সামান্যই আছে চামড়ার বোতলে। এই অবস্থায় নেমে সে ঝর্ণা থেকে জল আনবেই বা কি করে? হাঁটুটা আরো ফুলেছে। বেদনা এত বেশি যে একটু চলাফেরা করলেই মাথার শিরা পর্যন্ত ছিঁড়ে পড়ে যন্ত্রণায়। পরিষ্কার আকাশের নিচে জলকণা শূন্য বায়ুমণ্ডলের গুণে অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। দিকচক্র বালে মেঘলা করে ঘিরেছে নীল পর্বতমালা দূরে দূরে। দক্ষিণ পশ্চিমে দিগন্ত বিস্তীর্ণ কালাহারি। দক্ষিণে ওয়াহকুহক পর্বত, আরো অনেক পিছনে মেঘের মতো দৃশ্যমান পলঘুগার পর্বতমালা। সলসবেরির দিকে কিছু দেখা যায় না। চিমানিমানি পর্বতের এক উচ্চতর শৃঙ্গ সেদিকে দৃষ্টি আটকেছে। আজ দুপুর থেকে ওর মাথার উপর শকুনির দল উঠছে। এতদিন এত বিপদেও শঙ্করের যা হয়নি, আজ শকুনির দল মাথার উপর উঠতে দেখে সত্যিই ওর ভয় করছে। ওরা তাহলে কি বুঝেছে যে শিকার জোটবার বেশি দেরি নেই? সন্ধ্যার কিছু পরে কি একটা শব্দ শুনে চেয়ে দেখলে পাশেই শিলাখণ্ডের আড়ালে একটা ধূসর রঙের নেকড়ে বাঘ। নেকড়ের লম্বা ছুঁচালো কান দুটো খাড়া হয়ে আছে। সাদা সাদা দাঁতের ওপর দিয়ে রাঙা জিভটা অনেকখানি বার করে লক লক করছে। চোখে চোখ পড়তেই সেটা চট করে পাহাড়ের আড়াল থেকে সরে দূরে পালালো। নেকড়ে বাঘটাও তাহলে কি বুঝেছে? পশুরা নাকি আগে থেকে অনেক কথা জানতে পারে। হাড় ভাঙা শীত পড়ল রাত্রে। ও কিছু খড়কুটো কুড়িয়ে আগুন জ্বাললে। অগ্নিকুণ্ডের আলো যতটুকু পড়েছে তার বাইরে ঘন অন্ধকার। কি একটা জন্তু এসে অগ্নিকুণ্ড থেকে কিছু দূরে অন্ধকারে যেন দেহ মিশিয়ে চুপ করে বসলো। কোয়াট বন্য কুকুর জাতীয় জন্তু। ক্রমে আর একটা, আর দুটো, আর তিনটে। রাত বাড়বার সঙ্গে সঙ্গে 10-15টা এসে জমা হলো।
অন্ধকারে তার চারধার ঘিরে নিঃশব্দে অসীম ধৈর্যের সঙ্গে যেন কিসের প্রতীক্ষা করছে। কি সব অমঙ্গলজনক দৃশ্য! ভয়ে ওর গায়ের রক্ত হিম হয়ে গেল। সত্যি কি এতদিনে তারও মৃত্যু ঘনিয়ে এসেছে? সেও পারলে না রেক্টার্সভেল থেকে হিরে নিয়ে পালিয়ে যেতে? উফ, আজ কত টাকার মালিক সে! হীরের খনি বাদ যাক, তার সঙ্গে যে দুখানা হীরে রয়েছে তার দাম অন্তত 2-3 লক্ষ টাকা নিশ্চয় হবে। তার গরিব গ্রামে গরিব বাপ মায়ের বাড়ি যদি সে এই টাকা নিয়ে গিয়ে উঠতে পারত, কত গরিবের চোখের জল মুছিয়ে দিতে পারত। গ্রামের কত দরিদ্র কুমারীকে বিবাহের যৌতুক দিয়ে ভালো পাত্রে বিবাহ দিত। কত সহায়হীন বৃদ্ধ বৃদ্ধার শেষ দিন কটা নিশ্চিন্ত করে তুলতে পারত। কিন্তু যা হবার নয়, কি হবে সেসব ভেবে? তার চেয়ে এই অপূর্ব রাত্রির নক্ষত্রলোকিত আকাশের শোভা, এই বিশাল পর্বত ও মরুভূমির নিস্তব্ধ গম্ভীর রূপ মৃত্যুর আগে সেও চোখ ভরে দেখতে চায়। সেই ইটালিয়ান যুবক গাত্তির মতো। ওরা যে অদৃষ্টের এক অদৃশ্য তারে গাঁথা সবাই। আত্মীয় গাত্তি ও তার সঙ্গীরা, জিম কার্টার, অ্যালভারেজ, শঙ্কর। রাত গভীর হয়েছে। কি ভীষণ শীত! একবার সে চেয়ে দেখলে কোয়াটগুলো এরই মধ্যে কখন আরো কাছে সরে এসেছে। অন্ধকারের মধ্যে আলো পড়ে তাদের চোখগুলো জ্বলছে। শঙ্কর একখানা জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারতেই ওরা সব দূরে সরে গেল। কিন্তু কি নিঃশব্দ ওদের গতিবিধি, আর কি অসীম ধৈর্য ওদের! শঙ্করের মনে হলো ওরা জানে শিকার ওদের হাতের মুঠোয়, হাতছাড়া হবার কোনো উপায় নেই। ইতিমধ্যে সন্ধ্যাবেলায় সেই ধূসর নেকড়ে বাঘটাও দুবার এসে অন্ধকারে কুয়ারদের পেছনে বসে দেখে গিয়েছে। একটু ঘুমোতে ভরসা হলো না ওর। কি জানি, কুয়াট আর নেকড়ের দল হয়তো তাহলে জীবন্তই তাকে ছিঁড়ে খাবে মৃত মনে করে। অবসন্ন ক্লান্ত দেহে জেগেই বসে থাকতে হবে তাকে। ঘুমে চোখ ঢুলে আসলেও উপায় নেই। মাঝে মাঝে কোয়াটগুলো এগিয়ে এসে বসে, ও জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারতেই সরে যায়। দু একটা হায়নাও এসে ওদের দলে যোগ দিলে। হায়নাদের চোখগুলো অন্ধকারে কি ভীষণ জ্বলে! কি ভয়ানক অবস্থাতে পড়েছে! জনবিরল বর্বর দেশের জনশূন্য পর্বতের ৩,৫০০ ফুট ওপরে সে চলৎ শক্তিহীন অবস্থায় বসে। গভীর রাত, ঘোর অন্ধকার, সামান্য আগুন জ্বলছে। মাথার ওপর জলকণা শূন্য স্তব্ধ বায়ুমণ্ডলের গুণে আকাশের অগণিত তারা জ্বলজ্বল করছে। অগণিত তারা জ্বলজ্বল করছে যেন ইলেকট্রিক আলোর মতো। নিচে তার চারিধার ঘিরে অন্ধকারে মাংস লোলুপ নীরব নেকড়ে কোয়াট হায়নার দল। কিন্তু সঙ্গে সঙ্গে তার এটাও মনে হলো, বাংলার পাড়া গায়ে ম্যালেরিয়ায় ধুকে সে মরছে না। এ মৃত্যু বীরের মৃত্যু। পদব্রজে কালাহারি মরুভূমি পার হয়েছে সে একা। মরে গিয়ে চিমানিমানি পর্বতের শিলায় নাম খুদে রেখে যাবে। সে একজন বিশিষ্ট ভ্রমণকারী ও আবিষ্কারক। অত বড় হীরের খনি সেই খুঁজে বার করেছে। আলভারেজ মারা যাওয়ার পরে সেই বিশাল অরণ্য ও পর্বত অঞ্চলের গোলকধাঁধা থেকে সে তো একাই পার হতে পেরে এত দূর এসেছে। এখন সে নিরুপায়, অসুস্থ, চলৎ শক্তিরহিত। তবুও সে জুটছে। ভয় তো পায়নি।
সাহস তো হারায়নি। কাপুরুষ ভীরু নয় সে। জীবন মৃত্যু তো অদৃষ্টের খেলা, না বাঁচলে তার দোষ কি? দীর্ঘ রাত্রি কেটে গিয়ে পূর্ব দিকে ফর্সা হলো। সঙ্গে সঙ্গে বন্য জন্তুর দল কোথায় পালালো। বেলা বাড়ছে, আবার নির্মম সূর্য জ্বালিয়ে পুড়িয়ে দিতে শুরু করেছে দিক বিদিক। সঙ্গে সঙ্গে শকুনির দল কোথা থেকে এসে হাজির। কেউ মাথার ওপর ঘুরছে, কেউ বা দূরে দূরে গাছের ডালে কি পাথরের ওপরে বসেছে। খুব ধীরভাবে প্রতীক্ষা করছে। ওরা যেন বলছে, কোথায় যাবে বাছাধন? যে কদিন লাফালাফি করবে করে নাও, আমরা বসি। এমন কিছু তাড়াতাড়ি নেই আমাদের। শঙ্করের খিদে নেই, খাবার ইচ্ছেও নেই। তবুও সে গুলি করে একটা শকুনি মারলে। রৌদ্র ভীষণ চড়েছে, আগুন তাতা পাথরের গায়ে পা রাখা যায় না। এ পর্বত ও মরুভূমির সামিল, খাদ্য এখানে মেলে না, জলও না। সে মরা শকুনিটা নিয়ে আগুন জেলে ঝলসাতে বসলো। এর আগে মরুভূমির মধ্যেও সে শকুনির মাংস খেয়েছে। এরাই এখন প্রাণ ধারণের একমাত্র উপায়। আজ ও খাচ্ছে ওদের, কাল ওরা খাবে ওকে। শকুনিগুলি এসে আবার মাথার ওপর জুটেছে। তার নিজের ছায়া পড়েছে পাথরের গায়ে। সে নির্জন স্থানে শঙ্করের উদ্ভ্রান্ত মনে ছায়াটা যেন আরো একজন সঙ্গী মনে হলো। বোধহয় ওর মাথা খারাপ হয়ে আসছে, কারণ বেঘোর অবস্থায় ও কতবার নিজের ছায়ার সঙ্গে কথা বলতে লাগলো। কতবার পরক্ষণের সচেতন মুহূর্তে নিজের ভুল বুঝে নিজেকে সামলে নিলে। সে পাগল হয়ে যাচ্ছে নাকি? জ্বর হয়নি তো? তার মাথার মধ্যে ক্রমশ গোলমাল হয়ে যাচ্ছে সব। অ্যালভারেজ, হীরের খনি, পাহাড়, পাহাড়, বালির সমুদ্র, আত্মিলীয় গাত্তি। কাল রাত্রে ঘুম হয়নি। আবার রাত আসছে, সে একটু ঘুমিয়ে নেবে। কিসের শব্দে ওর তন্দ্রা ছুটে গেল। একটা অদ্ভুত ধরনের শব্দ আসছে কোন দিক থেকে। কোনো পরিচিত শব্দের মতো নয়। কিসের শব্দ? কোন দিক থেকে শব্দটা আসছে তাও বোঝা যায় না, কিন্তু ক্রমশ কাছে আসছে সেটা। হঠাৎ আকাশের দিকে শঙ্করের চোখ পড়তেই সে অবাক হয়ে চেয়ে রইল। তার মাথার উপর দিয়ে আকাশের পথে বিকট শব্দ করে কি একটা জিনিস যাচ্ছে। ওই কি এরোপ্লেন? সে বইয়ে ছবি দেখেছে বটে। এরোপ্লেন যখন ঠিক মাথার ওপর এলো, শঙ্কর চিৎকার করলে, কাপড় ওড়ালে, গাছের ডাল ভেঙে নাড়ালে, কিন্তু কিছুতেই পাইলটের দৃষ্টি আকর্ষণ করতে পারলে না। দেখতে দেখতে এরোপ্লেনখানা সুদূরে ভায়োলেট রঙের পল ক্রুগার পর্বতমালার মাথার উপর অদৃশ্য হয়ে গেল। হয়তো আরো এরোপ্লেন যাবে এ পথ দিয়ে। কি আশ্চর্য দেখতে এই এরোপ্লেন জিনিসটা! ভারতবর্ষে থাকতে সে একখানাও দেখেনি। শঙ্কর ভাবলে, আগুন জ্বালিয়ে কাঁচা ডালপাতা দিয়ে সে যথেষ্ট ধোঁয়া করবে। যদি আবার এ পথে যায়, পাইলটের দৃষ্টি আকৃষ্ট হবে ধোঁয়া দেখে। একটু সুবিধে হয়েছে। এরোপ্লেনের ওই বিকট আওয়াজে শকুনির দল কোন দিকে ভেগেছে যেন। সেদিন কাটল। দিন কেটে রাত্রি হবার সঙ্গে সঙ্গে শঙ্করের দুর্ভোগ শুরু হলো। আবার গত রাত্রির পুনরাবৃত্তি। সেই কোয়াটের দল আবার এলো। আগুনের চারধারে তারা আবার তাকে ঘিরে বসল। নেকড়ে বাঘটা সন্ধে হতে না হতেই দূর থেকে একবার দেখে গেল। গভীর রাত্রে আর একবার এলো। কিসে এদের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়? আওয়াজ করতে ভরসা হয় না। টোটা মাত্র দুটি বাকি। টোটা ফুরিয়ে গেলে তাকে অনাহারে মরতে হবে।
মরতে তো হবেই, তবে দুদিন আগে আর পরে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। কিন্তু আওয়াজ তাকে করতেই হলো। গভীর রাত্রে হায়নাগুলো এসে কোয়ার্ডদের সাহস বাড়িয়ে দিলে। তারা আরো এগিয়ে এসে তাকে চারধার থেকে ঘিরলে। পোড়া কাঠ ছুঁড়ে মারলে আর ভয় পায় না। একবার একটু তন্দ্রা মতো এসেছিল, বসে বসেই ঢুলে পড়েছিল। পর মুহূর্তে সজাগ হয়ে উঠে দেখলে নেকড়ে বাঘটা অন্ধকার থেকে পা টিপে টিপে তার অত্যন্ত কাছে এসে পড়েছে। ওর ভয় হলো, হয়তো ওটা ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে। ভয়ের চোটে একবার গুলি ছুড়লে। আর একবার শেষ রাত্রের দিকে ঠিক এরকমই হলো। কোয়াডগুলোর ধৈর্য অসীম। সেগুলো চুপ করে বসে থাকে মাত্র, কিছু বলে না। কিন্তু নেকড়ে বাঘটা ফাঁক খুঁজছে। রাত ফর্সা হবার সঙ্গে সঙ্গে দুঃস্বপ্নের মতো অন্তর্হিত হয়ে গেল কোয়াট হায়না ও নেকড়ের দল। সঙ্গে সঙ্গে শঙ্করও আগুনের ধারে শুয়েই ঘুমিয়ে পড়ল। একটা কিসের শব্দে শঙ্করের ঘুম ভেঙে গেল। খানিকটা আগে খুব বড় একটা আওয়াজ হয়েছে কোনো কিছুর। শঙ্করের কানে তার রেশ এখনো লেগে আছে। কেউ কি বন্দুকের আওয়াজ করছে? কিন্তু তা অসম্ভব। এই দুর্গম পর্বতের পথে কোন মানুষ আসবে? একটিমাত্র টোটা অবশিষ্ট আছে। শঙ্কর ভাগ্যের ওপর নির্ভর করে সেটা খরচ করে একটা আওয়াজ করলে যা থাকে কপালে, মরেছেই তো। উত্তরে দুবার বন্দুকের আওয়াজ হলো। আনন্দে উত্তেজনায় শঙ্কর ভুলে গেল যে তার পা খোঁড়া, ভুলে গেল যে একটানা বেশি দূর সে যেতে পারে না। তার আর টোটা নেই। সে আর বন্দুকের আওয়াজ করতে পারলে না, কিন্তু প্রাণপণে চিৎকার করতে লাগলো। গাছের ডাল ভেঙে নাড়তে লাগলো। আগুন জ্বালাবার কাঠকুটোর সন্ধানে চারিদিকে আকুল দৃষ্টিতে চেয়ে দেখতে লাগলো। ক্রুগার ন্যাশনাল পার্ক জরিপ করবার দল কিম্বার্লি থেকে কেপটাউন যাওয়ার পথে চিমানিমানি পর্বতের নিচে কালাহারি মরুভূমির উত্তর পূর্ব কোণে তাঁবু ফেলেছিল। সঙ্গে 7খানা ডবল টায়ার ক্যাটারপিলার চাকা বসানো মোটর গাড়ি। এদের দলে নিগ্রো কুলি ও চাকর বাকর বাদে 9জন ইউরোপীয়। জনচারে হরিণ শিকার করতে উঠেছিল চিমানিমানি পর্বতের প্রথম ও নিম্নতম থাকটাতে। হঠাৎ এ জনহীন অরণ্য প্রদেশে সভ্য রাইফেলের আওয়াজ শুনে ওরা বিস্মিত হয়ে উঠল। কিন্তু পুনরায় ওদের আওয়াজের প্রত্যুত্তর না পেয়ে ইতস্তত খুঁজতে বেরিয়ে দেখতে পেলে সামনের একটা অপেক্ষাকৃত উচ্চতর চূড়ো থেকে এক জীর্ণ ও কঙ্কালসার কোটরগত চক্ষু প্রেতমূর্তি উন্মাদের মতো হাত পা নেড়ে তাদের কি বোঝাবার চেষ্টা করছে। তার পরনে ছিন্ন ভিন্ন অতি মলিন ইউরোপীয় পরিচ্ছদ। ওরা ছুটে গেল। শঙ্কর আবোল তাবোল কি বকলে, ওরা ভালো বুঝতে পারলে না। যত্ন করে ওকে নামিয়ে পাহাড়ের নিচে ওদের ক্যাম্পে নিয়ে এলো। ওর জিনিসপত্র নামিয়ে আনা হলো। ওকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। কিন্তু এই ধাক্কায় শঙ্করকে বেশ ভুগতে হলো। ক্রমাগত অনাহারে, কষ্টে, উদ্বেগে, অখাদ্য কুখাদ্য গ্রহণের ফলে তার শরীর খুব জখম হয়েছিল। সেই রাত্রেই তার বেজায় জ্বর এলো। জ্বরে সে অঘোর অচৈতন্য হয়ে পড়ল। কখন যে মোটর গাড়ি ওখান থেকে ছাড়লো, কখন যে তারা সল্টসবেরিতে পৌঁছলো, শঙ্করের কিছুই খেয়াল নেই। সেই অবস্থায় 15 দিন সে সল্টসবেরির হাসপাতালে কাটিয়ে দিলে। তারপর ক্রমশ সুস্থ হয়ে মাসখানেক পরে একদিন সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাইরের রাজপথে এসে দাঁড়ালো। নমস্কার।
গল্পের দেশের আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরও এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তাহলে চাঁদের পাহাড়ের অন্তিম পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। নমস্কার, ধন্যবাদ।